832 ভরি সোনার গয়না, মনে রাখবেন গয়না খুব গুরুত্বপূর্ণ। গয়না রাখতে আমরা সাধারণত বাক্স ব্যবহার করি, কারণ বাক্স না ব্যবহার করলে ভেঙে যায়, চাপ খেয়ে যায়, গয়নাটা নষ্ট হয়। তাহলে কত কত বাক্সে 850 ভরি স্বর্ণ শেখ হাসিনার ব্যাংকের ভল্টে পাওয়া গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, শেখ হাসিনার লকারে মিলেছে 832 ভরি স্বর্ণ। এটা শুধু মিডিয়াতেই এসেছে, কিন্তু এর পেছনের কিছু রহস্য আছে যা শুনলে আজকে আপনারা অবাক হয়ে যাবেন যে কত অর্থ এই বাংলাদেশ থেকে তিনি লুট করে ভারতে নিয়েছেন এবং কত অর্থ তার এখনো বাংলাদেশের কত ব্যাংকে কত জায়গায় লুকিয়ে রাখা আছে। আসুন সর্বশেষ আমরা জানবো যে শুধু এইটুকু স্বর্ণই ওখানে পাওয়া গেছে এবং তার ভিতরে কিছু অদ্ভুত যন্ত্র বা কিছু জিনিস পাওয়া গেছে যেগুলি নিয়ে মানুষ হতবিম্ব হয়ে পড়েছে। বাংলার এই মানুষগুলো বিস্তারিত সর্বশেষ আজকে ভিডিওতে প্রমাণ সহ দেখবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। 832 ভরি সোনার গয়না, মনে রাখবেন গয়না খুব গুরুত্বপূর্ণ। গয়না রাখতে আমরা সাধারণত বাক্স ব্যবহার করি, কারণ বাক্স না ব্যবহার করলে ভেঙে যায়, চাপ খেয়ে যায়, গয়নাটা নষ্ট হয়। তাহলে কত কত বাক্সে তিনি ওই 832 ভরি গয়না ওই দুটো মাত্র লকারে, মানে লকারের সাইজগুলো কল্পনা করুন, ওটুকু দুটো লকারে কিনা 832 ভরি গয়না জায়গা পেয়ে গেল। আর বাংলাদেশের মতো দেশে ইউনূস রাজত্বে সাবেক প্রধানমন্ত্রীকে এমন হাতে নাতে ধরা গেল 832 ভরি গয়না নিয়ে, কিন্তু সেই 832 ভরি গয়নার কোনো ছবি আমরা দেখতে পেলাম না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের দুটো লকার থেকে নাকি 832 ভরি সোনার গয়না পাওয়া গেছে। খুব গুরুত্বপূর্ণ এই গয়না শব্দটাও ভাবা, কারণ এই যে সোনার গয়না পাওয়া গেল 832 ভরি, সেটা এমন এক রাতে হঠাৎ করে বাংলাদেশের সংবাদ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে দেওয়া হলো এ খবর, যেদিন ঢাকার প্রাণ কেন্দ্রে করাইল বস্তিতে 5 ঘন্টারও বেশি সময় ধরে দাও দাও করে আগুন জ্বলছে। 19-20টি ফায়ার সার্ভিসের ইউনিট গিয়েও আগুন নেভাতে পারছে না। আর করাইল বস্তিতে বসবাসকারী লাখ লাখ দরিদ্র মানুষের কি উপায় হবে, তাদের বসতির কি উপায় হবে, তাদের জীবন জীবিকার কি উপায় হবে, কত ক্ষয়ক্ষতি হলো ওই করাইল বস্তিতে, আর আগুনটা লাগতে পারলো কি করে, এসব নিয়ে আলোচনা যখন আসলে মুখ্য হবার কথা, সে সময় কিনা সংবাদ মাধ্যমের মূল মনোযোগের কেন্দ্রে চলে এলো শেখ হাসিনার লকারে 832 ভরি সোনার গয়না পাওয়ার এই খবর। এখন প্রশ্ন উঠেছে যে 16 মাস ধরে ইউনূস রাজত্ব চলছে। 2024-এর আগস্টে এসে ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে মানে কোনোভাবে শেখ হাসিনার কোনো ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা হয়েছে বা আইনে তিনি যেসব সুরক্ষা পান সেসব রক্ষার কোনো চেষ্টা হয়েছে, তার সম্মান মর্যাদা রক্ষার কোনো চেষ্টা হয়েছে, তার কোনো প্রমাণ বা এমন কোনো অভিযোগ ইউনূসের পরম শত্রুও তুলতে পারবেন না। এবং যেখানে ইউনূস রাজত্বে অবাধে, মানে শেখ হাসিনা শেখ রেহানার দান করে দেওয়া 32 নম্বরের বাড়ি থেকে শেখ হাসিনার মানে স্বামীর বাড়ি, শেখ হাসিনার বিবাহ সূত্রের বাড়ি, সুধা সদন লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে। শেখ হাসিনাদের গাজীপুরে তাদের বাপের আমলে পাওয়া যে জমি, সেই জমির ওপর তোলা যে ভবন, সেটার ছবি এমন ভাবে পত্রপত্রিকায় কথায় কথায় ছাপা হচ্ছে যে মনে হতেই পারে যে শেখ হাসিনাদের মাথার উপরে ছাদও ছিল না শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত। এহেন দেশে কি করে শেখ হাসিনার লকারে 832 ভরি সোনার গয়না এতদিন অনাবিষ্কৃত থাকলো, সেই প্রশ্নটা আসলে যে কোনো যুক্তিবাদী বুদ্ধিমান, মানে মাথায় ঘটে কিছু মাত্র ঘিলু আছে সেই ব্যক্তির নিশ্চয়ই উঠবে। মানে প্রশ্ন তুলতেই হবে যে ইউনূস সরকার এত অদক্ষ, এত ইনএফিশিয়েন্ট, এত অকর্মণ্য কি করে হলো যে শেখ হাসিনার লকারে, মানে কোনো গোপন গর্তে নয়, যে মানে মনে আছে আপনাদের 32 নম্বর বাড়ির নিচে নাকি হাড্ডিগুড্ডি পাওয়া যাবে, ওখানেও নাকি আয়না ঘর আছে। তো বিপ্লবী তরুণেরা তো মানে দিনের পর দিন রাতের পর রাত ওসবও খুঁড়েছেন এবং খুঁড়ে হাড্ডিগুড্ডি বের করার চেষ্টা করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল
সেরকম একটা উদ্ভট কল্পনার কথাও বিশ্বাস করে নজর রেখেছে যে কখন হাড্ডি বেরিয়ে আসে মানুষের 32 নম্বরের নিচ থেকে। তো এহেন করিতকর্মা সমাজে এমন ইউনুস রাজত্বে কি করে শেখ হাসিনার দুটো ব্যাংকে রাখা লকারে এত এত শত শত ভরির সোনার গয়না এগুলো কি করে পড়ে থাকতে পারলো? আর কেনই বা এমন দিনে, যেদিন কিনা করাইল বস্তিতে আগুন লেগেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবরও ছড়িয়ে পড়ছিল যে ওই করাইল বস্তিও নাকি মানে যেভাবে আর কি বাংলাদেশ জুড়ে বন্দর টন্দর দিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই লকার কাণ্ডকে কেন্দ্র করে ভারত থেকে এবার সরাসরি শেখ হাসিনার ফোন আলাপও ফাঁস হয়েছে এবং এটা নিয়ে তার বিবৃতি কথাগুলো আরো বিস্তারিত থাকছে রিপোর্টে। 850 ভরি স্বর্ণ শেখ হাসিনার ব্যাংকের ভোল্টে পাওয়া গেছে। এটি নিয়ে অনেক ধরনের মানে সন্দেহ, অনেক ধরনের তর্ক বিতর্ক চলছে। খুব হাস্যকর কিছু বিষয় আমি নোটিস করলাম। যখন থেকে এই বিষয়টি ধরা খেলো অথবা পাওয়া গেল, আমি ধরা খেলো বাদই দিলাম। আমার আওয়ামী বন্ধুরা যাদের সাথে আমি অনেকদিন কাজ করছি এখনো পর্যন্ত, আমি মনে করি যে তাদের মধ্যে অনেকেই আছে এখনো পর্যন্ত মনে করে যে বিষয়গুলি শেখ হাসিনার আমলে ঘটেছে এগুলি আসলে সঠিক ঘটেনি এবং আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে রাজনীতিকে দেখতে চাই। আমরা চাই একটা সহনশীল পরিবেশে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ হোক। এরকম ভাবনা যারা বিশ্বাসী তাদের সাথে আমার এখনো পর্যন্ত যোগাযোগ, আমি তাদেরকে পছন্দ করি। যে কোনো মধ্যে তাদের বিপদ আপদে আমি সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য কোনটা বোধ করি না। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকে 850 ভরি যে স্বর্ণ পাওয়া গেল, সোনা পাওয়া গেল, সেই সোনার মালিকানা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার আওয়ামী ভাইয়েরা অনেকেই বলা শুরু করেছিল যে এই স্বর্ণ শেখ হাসিনার নয়। আমার হঠাৎ করে মনে পড়ে গেছে সেই সালাউদ্দিন কাদের চৌধুরী একবার বলেছিলেন, সেই একই স্বর্ণ বা সোনা নিয়ে চোরাচালানির সাথে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে কিছু কথাবার্তা বলেছিলেন তৎকালীন সময় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। তখন সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল যে আমার সোনা নিয়ে তাড়াতাড়ি কেন। ওয়াজেদ সাহেবের কথা বলেছিল, আমি সেভাবে বলতে চাই না, এটি আসলে অনেক হাস্যরসের বিষয় ছিল। কিন্তু আমি অবাক হয়ে একটা জিনিস বলতে চাই আমাদের আওয়ামী বন্ধুদের প্রতি। তারা এই অগ্রণী ব্যাংকের ভোল্টে যে স্বর্ণ পাওয়ার পরে বলেছে এটা ভুয়া, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস পিতলের জিনিস দিয়ে স্বর্ণকে দেখিয়ে তারপরে ভুয়া স্বর্ণ, তারপর নকল স্বর্ণ দিয়ে শেখ হাসিনার মতো একজন সাবেক সৎ প্রধানমন্ত্রীকে অপমান করবার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে এটি তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন এবং এটি কোনোভাবে মানতে পারেন না যে শেখ হাসিনার কাছে 850 ভরি স্বর্ণ থাকবে। এটা তারা মানতেই পারছে না। আমি ব্যক্তিগতভাবে আমার আওয়ামী বন্ধুদের প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি যে শেখ হাসিনার কাছে অবৈধ আর বৈধটা পরের কথা, কিন্তু 850 ভরি স্বর্ণ পাওয়া গেছে এটি শেখ হাসিনা নিজে স্বীকার করেছে। নিজে স্বীকার করে তিনি একটা অডিও বার্তা আমরা পেয়েছি ইতিমধ্যে, আমাদের ফেস দ্য পিপলও ইতিমধ্যে প্রচার করেছে, যেভাবে এটি এসছে আমাদের কাছে আমরা পেয়েছি। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে এটি তার পারিবারিক ঐতিহ্যগতভাবে পাওয়া স্বর্ণ। এগুলি হাত দেবার কে অধিকার দিয়েছে? ডক্টর ইউনূসকে বা তার সরকারকে। এই স্বর্ণগুলি তিনি তার পারিবারিক সূত্রে পাওয়া, তার ভাই জামাল কামালের বিয়ের সময়ের স্বর্ণ, তার নিজের বিয়ের সময়ের স্বর্ণ, তার পারিবারিক একটা ঐতিহ্য আছে। সেই পরিবারের এই ধরনের এত স্বর্ণ পাওয়া খুবই স্বাভাবিক। তিনি ব্যাপারটাকে এভাবে বলেছেন। অগ্রণী ব্যাংকের এই ভোল্ট ভাঙার অধিকার কে দিয়েছে? কারণ তিনি এখনো পর্যন্ত জীবিত, পাশাপাশি তিনি গত কয়েক বছর ধরে অগ্রণী ব্যাংকে কখনোই এটি করেনি, এটি সেই যুগ যুগ ধরে এই স্বর্ণ সেখানে পড়েছিল। এখন প্রশ্ন হলো, তাহলে এই স্বর্ণগুলি যদি ওনারই হয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন মাঝে মধ্যে বলতেন যে তার কিচ্ছু নাই, তার কোনো স্বর্ণ গয়না টাকা পয়সা কোনো কিছু তার নাই, তার হাত খালি, তিনি সবকিছু জনগণের জন্য করতে চান, সারা বাংলাদেশের মানুষ তার সম্পদ, আর তার কাছে কিছু নেই। 850 ভরি স্বর্ণ, আমি এত স্বর্ণ তো কখনো দেখিও নি। এত স্বর্ণ আসলে টাকা দিয়ে গুণ দিলে কত টাকা হয় আমি জানিও না। 100 কোটি টাকার উপরে তো হবেই। 100 কোটি টাকার উপরে যদি একজন মানুষের শুধুমাত্র একটা ছোট্ট
লুকানো ভোল্টের মধ্যে পাওয়া যায়, মানুষের কি লাগে? আর কত টাকা অন্যান্য জায়গাতে আছে, লুকানো একটা ছোট্ট জায়গাতে 100 কোটি টাকা, 100 কোটি টাকা ডিয়ার্স, 100 কোটি টাকা, নট 1 crore or 2 crore। এবং সাবেক প্রধানমন্ত্রী, আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী একটা জেলার ছাত্র সংগঠনের একটা নেতার কাছেই 400 কোটি টাকা ছিল, ওনার একটা ড্রাইভারের কাছেও 400 কোটি টাকা ছিল। ওইটা কোনো ম্যাটার না আমাদের কাছে, কারণ এই ধরনের টাকা পয়সা ওদের সকল লেভেলের নেতাদের কাছে এই ধরনের টাকার পরিমাণ থাকতো, এবং আমরা এটা মেনে নিয়েছিলাম, একসময় মেনে নিয়েছিলাম। যে কারণেই তো যারা মানতে পারেনি রাস্তায় নেমে এসছে, জীবন দিয়ে হলেও এই দেশটাকে, দেশ মাতৃকাকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে। আহা, কতটা দেশকে ভালোবাসে বলে এই মানুষগুলি প্রাণ দিয়েছে, বিশ্বাস করুন। রাস্তার টোকাইরা প্রাণ দিয়েছে। রাজনৈতিক কোনো পরিবারে যারা এখন রাজনীতি করে এমপি মন্ত্রী হতে চাচ্ছেন, আপনাদের পরিবারে কেউ প্রাণ দেয়নি। যে মানুষগুলি তৎকালীন সময়ে যে মানুষগুলি নুন আনতে পান্তা ফুরো এমন এক পরিস্থিতির অবস্থা ছিল, যারা ঠিকমতো খেতে পারছিল না, শেখ হাসিনা আমাদের শেষের দিকে কিন্তু দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছু একটা মানে অবর্ণনীয় কঠোর কষ্টের মধ্য দিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল। কেন ছিল? কারণ হলো টাকা তো ছিল না দেশে, টাকা এখনো নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বর্তমানে যে টাকার জন্য হাহাকার করছে, এটা তো একটা আফটার ইফেক্ট। এটা এখন বর্তমানে যেটা দেখছি আমরা, সব টাকা পয়সা চলে যাওয়ার কারণে এখন আমরা এফেক্টেড হচ্ছে। এটা আগে থেকে আমিও বহুভাবে বলেছিলাম যে শেখ হাসিনার আমলে সে ছাড়বে ক্ষমতা, তবে সবকিছু নিয়ে এমন এক সময় ছাড়বে, যেই ছাড়ার পর যে সরকারটি আসবে সে সরকার চালাতে পারবে না। না চালাতে পারার পর সবাই মনে করবে, দেখছো শেখ হাসিনা কত সুন্দর চালাইছে, এখন এই সরকার পারতেছে না, সুতরাং শেখ হাসিনাকে আবার আনো। এই একটা পরিস্থিতি ক্রিয়েট করবার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।